তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 5 থেকে মহামারীর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে এই ডেঙ্গি থেকে আলোচনাটা শুরু করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথমেই আসি ডেঙ্গি। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, ডেঙ্গু বা ডেঙ্গি নামেই চেনো, কিন্তু সাধারণত এটাকে ডেঙ্গি উচ্চারণই করা হয়, মানে এটা সঠিক উচ্চারণ ধরা হয়। তার এই যে ডেঙ্গি, এটা হলো একটা ভাইরাস ঘটিত রোগ। এই যে ডেঙ্গির জন্য দায়ী যে জীবাণু, সেটা হলো তোমার ফ্ল্যাভিভাইরাস, ঠিক আছে? তাহলে ডেঙ্গিটা হচ্ছে ফ্ল্যাভিভাইরাসের জন্য। কিন্তু কিন্তু এর বাহক কে, এটাকে বহন করে কে? এডিস মশকই এটার বহন করে, ঠিক আছে? তাহলে কি মশকই? এডিস মশকই। তাহলে যখন এর বাহকের নাম লিখতে দেবে তখন লিখবে এডিস ইজিপ্টি, ঠিক আছে? আন্ডারলাইন করবে বিজ্ঞানসম্মত নামটা। এবার এই ডেঙ্গি রোগে হয় কি? সোজা কথায় যদি বলি, সেটা হলো প্রচণ্ড জ্বর হয়, মাথা যন্ত্রণা হয় প্রচণ্ড। তার সাথে সাথে যেটা দেখে চেনা যায় যে মানে শরীরে জায়গায় জায়গায় কালশিটের মতো দাগ হয়, কারণ সেই জায়গায় শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়। যদি ডেঙ্গি মানে প্রচণ্ড সিভিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে নাক মুখ দিয়ে অনেক সময় ব্লিডিং হয়, কারণ এক্ষেত্রে রক্তক্ষরণ একটা অন্যতম এর মানে উপসর্গ বলতে পারো। কারণ রক্ত শরীর থেকে বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে? আমাদের শরীরে অনুচক্রিকা নামে একটা রক্তের কণিকা থাকে। সেই অনুচক্রিকার সংখ্যা এখানে এত পরিমাণ কমে যায় যে আমাদের রক্ত শরীরের ভিতরে মানে কি বলবো, জমাট বাঁধে না, তার ফলে সহজেই বেরিয়ে আসছে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ রক্তক্ষরণ হয়। সাথে সাথে যে শ্বেত রক্তকণিকা আছে, সেটাও শরীরে যেহেতু বেশ কিছু মারা যায়, শরীরের যে ইমিউনিটি সেটাও হ্রাস পায়। এক্ষেত্রে গাঁটে গাঁটে ব্যথা হয় শরীরে। এক্ষেত্রে এতটাই যন্ত্রণা হয় যে এটাকে অনেক সময় হাড় ভাঙা জ্বরও বলে, মানে এতটাই বডি এক হয়, ঠিক আছে? তাহলে শরীরে যে মানে মানে যেটা দেখে তোমরা বুঝবে যে ডেঙ্গি হয়েছে, জ্বর, প্রচণ্ড জ্বর উঠে যাবে, মাথা যন্ত্রণা, শরীরে প্রচণ্ড যন্ত্রণা হবে, তার সাথে শরীরে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হবে। এবার রক্তক্ষরণটা ইন্টারনালিও হতে পারে, এক্সটার্নালিও হতে পারে। ইন্টারনালি মানে স্কিনের নিচে রক্তক্ষরণ হচ্ছে, জায়গায় জায়গায় শিরা ধমনী ফেটে গিয়ে সেখানে কালশিটের মতো দেখা যাচ্ছে, সেটা হতে পারে। পিঠে অনেক সময় লাল লাল র্যাশের মতো দেখা যায়, সেটা দেখে বোঝা যায়। আর যদি এটা সিভিয়ার স্টেজে চলে যায়, তখন তো শরীরের বাইরেও রক্ত বেরিয়ে আসে। তারপর হলো তোমার শরীরে ইমিউনিটি কমে যাবে। এই যে ডেঙ্গিকে ট্রিট করার যে উপায়, সেটা হলো এক্ষেত্রে তোমার স্যালাইন দেওয়া হয়, তার সাথে সাথে কিছু মেডিসিনও দেওয়া হয়। তার সাথে সাথে মানে বারবার চেক করা হয় যে অনুচক্রিকার সংখ্যাটা যেন কোনোভাবে বেশি না কমে যায়। অনুচক্রিকার সংখ্যাটাকে প্রথমে স্টেবল করা হয়, তারপর সেটাকে বাড়ানোর প্রচেষ্টা করা হয়। এইভাবে ট্রিটমেন্ট করা হয়। ডেঙ্গি কিন্তু মানে যদি অবহেলা করা হয়, একটা লোককে মেরে ফেলতেও পারে, ঠিক আছে? এই ডেঙ্গি প্রথমে কলকাতাতে দেখা গিয়েছিল ওই ধরো 1900 মানে 65-র আশেপাশে, 64-65 ওই সময়। তারপর এটা সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ে। দক্ষিণ পূর্ব এশিয়াতে এতটাই মানে বছরে মোটামুটি 6000-এর কাছাকাছি মানুষ শুধু ডেঙ্গিতে মারা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে এখনও কিন্তু এই ডেঙ্গি একটা মহামারী রূপেই আছে। কখনো কখনো এটার মানে প্রকোপ বাড়ে, যখন ধরো বৃষ্টি হয় বা জমা জল হচ্ছে বা বিভিন্ন কারণে, যখন এই মশা বাড়ে বা কোনো একটা অঞ্চলে ধরো এই যে ফ্ল্যাভিভাইরাসের জন্য ডেঙ্গি একটা মানুষ হয়েছে, তার থেকে অনেকের দেহে ছড়িয়ে পড়ছে, এরকম হতে থাকে। সেজন্য এটাকেও একটা মহামারীর ভিতরে ফেলা হচ্ছে। এখন আসি প্লেগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানে হু এর মতে, পৃথিবীতে যে 3টে সবচেয়ে বেশি যে মহামারী হয়, সেই 3টে রোগের মধ্যে প্রথমটা হলো প্লেগ, তারপর হলো কলেরা, তারপর হলো পিতজ্বর। তাহলে সবচেয়ে বেশি হতো প্লেগ, সেইটার ওপর নির্ভর করে। এখন মানুষের মধ্যে অনেকটা সচেতনতা ছড়িয়ে যাওয়ার ফলে প্লেগের পরিমাণ অনেক কমে গেছে এবং তার সাথে টিকাও আবিষ্কার হয়েছে। এই যে প্লেগের জন্য দায়ী যে জীবাণু, সেটার নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। এটা একরকম ব্যাকটেরিয়া। আচ্ছা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কিরমভাবে প্রশ্ন আসতে পারে যে ধরো প্লেগের জন্য দায়ী অণুজীবটি কী প্রকার, সেটির নাম লেখো। তাহলে কোনটা ব্যাকটেরিয়া, কোনটা ভাইরাস, কোনটা আদ্যপ্রাণী, এগুলো কিন্তু সব ইন্ডিভিজুয়াল মনে রাখতে হবে এবং বিজ্ঞানসম্মত নামও পড়তে হবে। তাহলে এটা হলো একটা ব্যাকটেরিয়া, যার বিজ্ঞানসম্মত নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস, ঠিক আছে? এবার এই প্লেগ বিভিন্নভাবে স্প্রেড করতে পারে বা ছড়াতে পারে। এই যে প্লেগ আমরা জানি যে ইঁদুরের থেকে ছড়ায়, কিন্তু ইঁদুরের সাথেও মানে বিভিন্নভাবে ছড়াতে পারে। সেজন্য এক্ষেত্রে কিন্তু ইঁদুরকে আমরা বাহক বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ এক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়াটা, এটা ইঁদুরের শরীরে ঢুকে ইঁদুরকেও আক্রমণ করে, মানে ইঁদুরের প্লেগ হয়।
তারপর সেই অসুস্থ ইঁদুর যদি ধরো কোনো মানুষকে কামড়ালো বা তার খাদ্যে গেল, তার উপর খাদ্যের উপর দিয়ে হেঁটে গেল বা মল ত্যাগ করলো, সেই মলের উপর মানুষের কোনোভাবে শরীরে প্রবেশ করলো, এইভাবে মানে তোমাদের এই সংক্রমণ হতে পারে। তাছাড়াও ধরো একটা মানুষের প্লেগ হয়েছে, সে অন্য মানুষের সাথে কথা বললো, থুতু মুখে মানে থুতু বা হাঁচি কাশি এগুলোর মাধ্যমে হতে পারে। বাতাস দূষিত হওয়ার ফলে হতে পারে, ধরো ডিস্টেন্সে থেকেই কথা বললো একজন মানে প্লেগে অসুস্থ মানুষ আর একজন সুস্থ মানুষ, কিন্তু বাতাসে যে এই যে ব্যাকটেরিয়াটা বেরিয়ে আসছে সেটার মাধ্যমে হতে পারে। মাটিতে ধরো কোনো তার ধরো কফ থুতু বা কোনোভাবে মলমূত্র এসব পড়ছে, সেখান থেকে ছড়াতে পারে, বিভিন্নভাবেই প্লেগ স্প্রেড করতে পারে। তাহলে প্লেগের ক্ষেত্রে মানে প্লেগটা কিন্তু হয় প্রধানত ইঁদুরের, এবার এই ইঁদুরের শরীর থেকে সেটা সে মানুষের শরীরে প্রবেশ করে। এবার অনেক সময় ইঁদুরের শরীর থেকে মানুষের শরীরে সরাসরি প্রবেশ করে, অনেক সময় যে ইঁদুরের শরীর থেকে এই রোগটা মানুষের শরীরে প্রবেশ করার সময় একরকম মাছি এটাতে মানে এই জিনিসটা হতে সাহায্য করে। যেমন এই মাছিটার নাম হলো জেনোপসিলা কিওপিস, এই মাছিটার দেহে কিন্তু প্লেগ হয় না, তার মানে এই ক্ষেত্রে বাহক। ঠিক আছে, আবার বলে রাখি প্লেগের ক্ষেত্রে কিন্তু ইঁদুর বাহক নয়, কারণ বাহক তখনই বলে যে রোগ জীবাণু বহন করছে কিন্তু সে নিজে সাফারার নয়। এক্ষেত্রে কিন্তু মানে ইঁদুরটারই প্লেগ হয়, সেজন্য এক্ষেত্রে আমরা ইঁদুরকে বাহক বলতে পারি না, এই মাছিটাকে বাহক বলতে পারি, যে অসুস্থ ইঁদুরের শরীর থেকে এই জীবাণুটাকে নিয়ে সুস্থ মানুষের শরীরে ঢুকিয়ে দিচ্ছে। কিভাবে ঢুকিয়ে দিচ্ছে? ধরো এই মাছিটা মানে অসুস্থ ইঁদুরের শরীর থেকে জীবাণুটাকে নিল, তারপর ধরো খাদ্যের ওপর বসলো বা মানুষটাকে কামড়ে দিল, যে কোনোভাবে প্লেগের জীবাণুটা তার শরীরে চলে আসছে। তাহলে কোনটা দায়ী জীবাণু, তার প্রকৃতি, তার বিজ্ঞানসম্মত নাম, বাহক কে, তার নাম। এক্ষেত্রে কিন্তু ইঁদুর বাহক নয়, ইঁদুর হলে এক্ষেত্রে প্রথমে ইঁদুরের হয়, সেখান থেকেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এবার কি হয় মানে মানুষের শরীরে প্লেগ হলে কি হয়? ফুসফুসে সংক্রমণ হয় স্বাভাবিকভাবেই, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, রক্তক্ষরণ হয়, লসিকা গ্রন্থিগুলো প্রচণ্ডভাবে ফুলে যায়, এতটাই ফুলে যায় যে শরীরে যন্ত্রণা হয়। আমাদের লসিকা গ্রন্থি প্রধানত শরীরে বিভিন্ন খাঁজে আছে, যেমন আমাদের আন্ডার আর্মে আছে বা আর্ম পিটে আছে, ধরো এই যে আমাদের পায়ের যে জয়েন্ট সেই অংশে থাকে, তাহলে এই সমস্ত জায়গাতে এই যে লসিকা গ্রন্থি যেগুলো থাকে সেইগুলোতে প্রচণ্ড যন্ত্রণা হয়। তার সাথে মাথার যন্ত্রণা হচ্ছে, তার সাথে কাশির সঙ্গে রক্ত পড়ে, যেহেতু ফুসফুসে সংক্রমণ হয়েছে বমি হয়, এবং এই জিনিসটা বেশি দিন চলতে থাকলে মানুষটা কিন্তু মারা যায়। তাহলে এইগুলো হলো প্লেগ রোগের উপসর্গ বা লক্ষণ। এরমভাবে প্রশ্ন এলে তখন লিখতে হবে প্লেগ রোগের উপসর্গগুলি হলো 1 2 3 4 করে লিখবে। এই যে প্লেগ রোগের টিকা 1897 সালেই আবিষ্কার হয়েছে, তখন বোম্বে ছিল, এখন যেটা মুম্বাই, সেখানে আবিষ্কার হয়েছে, আমাদের দেশেই আবিষ্কার হয়েছে। বিজ্ঞানীর নাম হলো ভালডেমার হাফকিন, এটা আবিষ্কার করেছিলেন। তারপর থেকেই মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হয়, ইঁদুরকে মানে বসবাসের জায়গা থেকে ইঁদুরকে সরানো হয়, বিভিন্নভাবে ইঁদুরকে কন্ট্রোল করা হয়। শস্যর ক্ষেত্রেও ইঁদুরকে যাতে সে শস্য নষ্ট না করতে পারে বা সেইখানেও বিভিন্নভাবে ইঁদুরকে মেরে ফেলা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে আস্তে আস্তে এই প্লেগের সংখ্যা, প্লেগে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক পরিমাণ কমে গেছে। এখন আসি পরের যে রোগ, সেটা হলো গুটি বসন্ত। এই গুটি বসন্তকে স্মল পক্স বলা হয়, এটাকে রেড প্লেগও বলা হয়। কেন রেড প্লেগ বলা হচ্ছে? কারণ এটা যখন শরীরে বার হয় ছোটো ছোটো ফোস্কার মতো এবং লাল লাল হয়, সেজন্য এটাকে রেড প্লেগও বলছে। ঠিক আছে, এর জন্য যে দায়ী জীবাণু সেটা হলো একরকম ভাইরাস, যেটার নাম হলো ভ্যারিওলা ভাইরাস। এটার সংক্রমণ সাধারণত যে আক্রান্ত ব্যক্তি তার থেকে অন্য ব্যক্তিতে সরাসরি হয়, প্রচণ্ড সংক্রামক এই জিনিসটা। লক্ষণ কি? সমগ্র শরীরে তরল ভর্তি ফোস্কার মতো হয়, এই যে তরলের জন্যই এটাকে দেখতে এরকম লাল লাল ফোস্কার মতো দেখতে হয়। এটা চামড়া, শিরা, উপশিরা, মুখে, গলায়, সমগ্র শরীরে সংক্রমণ ঘটে। ঠিক আছে, আচ্ছা এটা শরীরে হলে মানে এটা অনেকটা বর্তমানে যেগুলো চিকেন পক্স হয় সেটারই মতো, কিন্তু এটা মানে আকারে ছোটো ছোটো এবং ভরে যেত, এবং এটা সারতে অনেক বেশি সময় লাগে। আচ্ছা 1976 সালে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম তিনি মানে এটা কি বলবো সাডেন হয় বা তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখান থেকে হয়েছিল। গো বসন্তের ভাইরাসকে এর বিরুদ্ধে ব্যবহার করা হয়। দেখা যায় যে যাদের ক্ষেত্রে এই গো বসন্তের ভাইরাসের যাদের শরীরে ঢুকেছে তাদের ক্ষেত্রে এই মানে এই ভাইরাসটা প্রভাব
খাটাতে পারেনি বা তাদের শরীরে গুটি বসন্ত হয়নি। এখানে আমি একটা ছোটো গল্প বলে রাখি, বিজ্ঞানী এডওয়ার্ড জেনারের সেই সময়, তার যখন সময়, সেই সময় প্রচুর মানে সেই জায়গাতে প্রচুর তোমার এই স্মল পক্স হচ্ছিলো, কিন্তু তিনি খেয়াল করেন মানে এই বিজ্ঞানী জেনার খেয়াল করেন যে তার বাড়িতে যিনি দুধ দেন না সেই গোয়ালিনীর কিন্তু কোনো রকম এরকম হয়নি। এবার গোয়ালিনীকে খোঁজ নিয়ে জানতে পারেন যে গরুগুলোর ক্ষেত্রে গরুদের মানে সেই গোয়ালিনীর কাছে যে গরু আছে সেই গরুর গায়েও কিন্তু ওরকম ছোটো ছোটো ফোস্কার মতো অংশ মানে জিনিস হয়েছে। কিন্তু কি হয়েছে, যেহেতু সেই গোয়ালিনী গরুকে ঘাটাঘাটি করে, তার মানে গরুর থেকে সেই ভাইরাস তার শরীরে ঢুকেছে, তার শরীরে ঢুকে এমন একটা প্রতিরোধ ক্ষমতা তো করে তুলেছে যেটার জন্য তাকে গুটি বসন্ত আক্রমণ করতে পারেনি। ঠিক আছে, সেইখান থেকেই তিনি বুঝতে পারেন যে এই গো বসন্তের ভাইরাসটাই তাকে এই গুটি বসন্তর হাত থেকে বাঁচাচ্ছে সেই গোয়ালিনীকে। তারপর তিনি এই এক্সপেরিমেন্টটা করেন এবং তিনি দেখেন, কিছু লোকের মধ্যে এই জিনিসটা করেন এবং দেখেন যে হ্যাঁ সত্যি এটাই হচ্ছে। তিনি কি করেছিলেন, একরকম খাঁজ কাটা ছুরি নিয়ে এই যে গরুর গায়ে যে বসন্ত হয়েছে যেখানে, সেটাতে ঢুকিয়ে সেই যে তরলটাকে নিয়ে, যে মানুষের ধরো তখনও গুটি বসন্ত হয়নি তার শরীরে প্রবেশ করিয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে সেই মানুষটার ক্ষেত্রে গুটি বসন্ত আর হচ্ছে না। সেইভাবে সেখান থেকেই কিন্তু প্রথম টিকার যে ধারণা, ভ্যাকসিনেশনের যে ধারণা, সেখান থেকেই কিন্তু আসে। মানে একটা ভাইরাসকে দিয়েই অন্য ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হচ্ছে। সেটা বিজ্ঞানী এডওয়ার্ড জেনার করেছিলেন 1796 খ্রিস্টাব্দে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কিন্তু বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এত পরিমাণ এই যে এর টিকা মানুষকে দেয় এবং ক্যাম্পেইন চালায়, তার ফলে বর্তমানে এটা প্রায় নির্মূল হয়ে গেছে, একেবারেই বলতে গেলে দেখা যায় না। এটা কিন্তু টিকাকরণের জন্যই সম্ভব হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।